শীতল হাওয়া শরীরে জড়ানো সত্ত্বেও আমার গা থেকে ঘাম ঝরছে। বুকের ভেতর একটা আশঙ্কার পাহাড় জমে আছে, আজই হয়তো সব শেষ হয়ে যাবে। ঘরে ফিরে এসে সোজা নামাজের কাপড় বের করলাম, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুললাম। আল্লাহ, তুমি জানো আমি চোর না, আমি হার খাইনি, তুমি চাইলে সব বদলে দিতে পারো। প্লিজ আল্লাহ, একটা রাস্তা দেখাও। নামাজ শেষে ঘর গোছানোর সময় সুমনা এসে দরজায় দাঁড়ায়। ভাবি, হার নিয়ে এত কথা হচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি মুখ তুলে তাকাই না, হালকা গলায় শুধু বলি, কি বলবো সুমনা, কিছুই তো খুঁজে পাচ্ছি না। সুমনা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আসে ঘরের ভেতর, বিছানায় বসে বলে, আমার একটা কথা মনে পড়ছে ভাবি, তুমি হার রেখে আলমারি দরজা লাগিয়েছিলে তো? আমি মাথা দোলালাম, হ্যাঁ লাগিয়েছি, খুব ভালো করে রেখেছিলাম। সুমনা তখন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কাল রাতে খাবার পর আম্মা তো কিছুক্ষণের জন্য তোমার ঘরে এসেছিলেন, তাই না? আমি আঁতকে উঠলাম। এসেছিলেন কবে? আমি তো জানি না। তুমি বাথরুমে ছিলে, আম্মা তোমার ঘরে এসেছিলেন, একটু সময় ছিলেন, আমি কিচেনে ছিলাম, দেখেছিলাম। আমার বুকের ভেতর শূন্যতার ঢেউ, মাথার মধ্যে বাজ পড়ার মতো শব্দ হচ্ছে। তাহলে কি? একটা অজানা ভয় ও সন্দেহ আমার শরীরের প্রতিটি স্নায়ুতে আগুন ছড়িয়ে দিল। শাশুড়ি মা, তিনি কি হাড়টা নিজেই সরিয়ে রেখেছেন? কিন্তু কেন? সুমনা তখন ফিসফিস করে বলে, ভুল বুঝো না ভাবি, আম্মা এমন কিছু করবেন এটা বলছি না, কিন্তু যেহেতু তুমি বলেছ রাখছো আর নেই, কেউ যদি ইচ্ছাকৃত তোমার ঘাড়ে দোষ চাপাতে চায়। আমি হঠাৎ করে উঠে দাঁড়াই, মাথা ঘুরে পড়ে যাবার মতো হয়, নিজেকে সামলাই। জানি না কি সত্য কি মিথ্যা, কিন্তু এতটুকু জানি আমাকে একটা ফাঁদে ফেলা হয়েছে। সেদিন রাতেই ফাহিমের বাবা বাড়িতে ফিরলেন, তাকে বলা হয়েছে মায়েশা হার খেয়েছে। উনি প্রচন্ড রেগে যান, ড্রয়িং রুমে বসে এক প্রকার গর্জেই ওঠেন, এমন মেয়েকে ঘরে রাখা যাবে না, এতিমখানা থেকে এনে বিয়ে দেওয়া মানে এই না যে সে আমাদের পরিবারের সম্মান খেয়ে ফেলবে। আমি চুপ, আমার কান্না শুকিয়ে গেছে। ফাহিম এখনো নীরব, একবারও আমার দিকে তাকায় না। শাশুড়ি মা ফায়ার দিয়ে বলেন, আমি তো প্রথম থেকেই বলেছিলাম এই মেয়ের উপর ভরসা করা ভুল, মুখ দেখে কি সব বোঝা যায় নাকি? অবশেষে ফাহিমের বাবা রেগে গিয়ে বলেন, কাল সকালে তালাকনামা রেডি করো, এই মেয়ে আর এই বাড়ির কেউ নয়। আমার মাথা ঝিমঝিম করে, কেমন একটা ঘোরের মধ্যে পড়ে যাই আমি। রাত 3টা, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ব্যাগ গোছাতে থাকি, নিজের 2টো 3 পিস, একটা চুলের ব্রাশ এবং ডায়েরিটা নিয়ে সবার অজান্তে বেরিয়ে যাব ঠিক করেছি। যেখানেই যাই এত অপমান সহ্য করে আর এই বাড়িতে থাকা সম্ভব নয়। ঠিক তখনই দরজায় শব্দ হয়, তাকিয়ে দেখি সুমনা এসেছে। ভাবি চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। সঙ্গে করে নিয়ে যায় বাড়ির স্টোর রুমে। খোলার সময় দরজায় ঝাঁপিয়ে ওঠা ধুলোর গন্ধে হাঁচি আসে আমার। সুমনা টর্চ চালিয়ে একপাশে রাখা কাঠের আলমারি খোলে, পুরনো কাগজপত্র, পুরনো কিছু কাপড় চোপড়ের নিচে ছোট্ট একটা কাঠের বাক্স। সেটা খুলতেই চোখ ছানা বড়া হয়ে যায় আমার। হারটা সেখানে, ঠিক সেই সোনার হার। আমার মুখ থেকে কোনো কথা বের হয় না। সুমনা বলে, আমি আজ দুপুরে খুঁজতে খুঁজতে এখানে এসে এটা পেয়েছি। আমি জানতাম তুমি মিথ্যে বলছো না, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বললে কেউ বিশ্বাস করতো না। আমার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। সুমনা বলে, এটা যে এখানে এলো তা কিন্তু কাকতাল নয়, কেউ ইচ্ছে করেই রেখেছে এখানে, যাতে তুমি দোষী প্রমাণ হও, এবং সেটা কেউ একজন খুব কাছের মানুষ। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। সুমনা বলে, ভাবি এখন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। আমি চুপচাপ বসে আছি, চোখে জল, কিন্তু ভেতরে ভয়ঙ্কর এক দহন। আমি শুধু বললাম, আমি কাউকে ছোট করতে চাই না সুমনা, কিন্তু নিজের সত্য আমি প্রমাণ করব। আমাকে সবাই চোর বলেছে, কাল সকালের আগে আমি কিছু বলবো না। ভোরের আলো ফুটছে, আমি হারটা নিজের কাছে রেখে দেই, ঘরে ফিরে আসি। হারটা ছোট একটা সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নিজের আলমারির নিচে একটা বইয়ের পেছনে লুকিয়ে রাখি, যত্ন করে, যেন নিজের ইজ্জতকে সুরক্ষিত করছি। সকালের পরিবেশ অস্বাভাবিক শান্ত। শাশুড়িমা সকাল থেকে মুখ কালো করে ঘোরাফেরা করছেন। ফাহিমের বাবা চায়ের টেবিলে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছেন, কিন্তু চোখ কিছুতে স্থির নয়, রাগ জমে আছে মুখে, ঠোঁট কুঁচকে আছে। আমি নাস্তা রেডি করে সবাইকে দিলেও আমি কিছু খাইনি। ফাহিমের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোনো সন্দেহ আছে কিনা, কিন্তু ফাহিম মুখ ফিরিয়ে নেয়, চোখে এক ফোঁটা বিশ্বাসও নেই। নাস্তা শেষে ফাহিমের বাবা বলেন, সবাই বসো, একটা কাজ শেষ করতে হবে আজ। সবাই ড্রয়িং রুমে জমে ওঠে। আমি ধীরে ধীরে আসি, মাথা নিচু, কপালে কালো টিপ, গায়ে হালকা গোলাপি শাড়ি, চুল খোপা করা, মুখে ভয় নেই, যেন নিজের ভেতরের শক্তিকে ঢেকে রাখছি। ফাহিমের বাবা কাগজের একটা ফাইল টেবিলে রাখেন, এ হচ্ছে তালাকনামা, স্বাক্ষরের জন্য রেজিস্ট্রারও আসছে, আজই সব শেষ। সুমনা আমার পাশে দাঁড়িয়ে কিছু বলতে চাইছে, কিন্তু চুপ থাকে।
আমার দিকে তাকিয়ে শাশুড়িমা ঠান্ডা গলায় বলেন, তালাকটাই তোমার জন্য ভালো, তুমি আমাদের পরিবারের জন্য কেবল লজ্জার কারণ। এবার আমি মুখ তুললাম, ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে টেবিলের উপর হাড় মোড়া কাপড়ের পুটলিটা রাখি, তারপর সেটা খুলে দেই। সবার চোখ বড় হয়ে যায়। হাড়? সেই সোনার হাড়? ঘর নিস্তব্ধ, কেউ কথা বলতে পারছে না। শাশুড়িমা চুপচাপ, চোখে কেবল একটা থতমত খাওয়া দৃষ্টি। শ্বশুর আব্বা থ হয়ে যান। এটা এটা কিভাবে? আমি শান্ত গলায় বললাম, হাড়টা আমি খুইয়ে ফেলিনি, কেউ আমার ঘর থেকে হাড় সরিয়ে স্টোর রুমে ঢুকিয়ে রেখেছিল। আমি হারিয়েছি বলে যখন সবাই রায় দিয়ে দিয়েছে, তখন সত্যটা দেখানো ছাড়া উপায় ছিল না। ফাহিম এবার তাকায় আমার দিকে, চোখে ধরা পড়ে এক ঝলক অপরাধ বোধ। শাশুড়িমা কাপা কাপা গলায় বলে ওঠেন, কে রাখলো এটা ওখানে? তুমি কি বলতে চাও? আমি আমি তার কথা কেটে দিয়ে বললাম, আমি কারো নাম নিচ্ছি না মা, কিন্তু আমার বিশ্বাস ছিল সত্য একদিন সামনে আসবেই। আমি শুধু প্রমাণ করতে চেয়েছি যে আমি চোর না। সুমনা তখন এগিয়ে এসে বলে, হারটা আমি খুঁজে পেয়েছি স্টোর রুমে, পুরনো কাপড় আর কাগজের নিচে। এটা দুর্ঘটনা নয়, খুব প্ল্যান করে রাখা হয়েছিল। ঘর জুড়ে হঠাৎ চুপচাপ কান্নার শব্দ। শাশুড়িমা কান্নায় ভেঙে পড়েন। ফাহিমের মুখে লজ্জা, চোখে জল। আমি তোমায় বিশ্বাস করিনি মায়েশা। আমি আমি খুব ছোট হয়ে গেছি তোমার সামনে। আমার চোখে তখন আর কান্না নেই, শুধু বলি, বিশ্বাসটা একবার গেলে আর ঠিকভাবে ফেরে না ফাহিম। আমি চলে যাচ্ছি। সবাই স্তব্ধ। আমি নিজের ঘরে ফিরে এসে ব্যাগ গুছাই। হঠাৎ ফাহিম আমার ঘরে আসে। একটা সুযোগ দাও মায়েশা, আমি তোমার পাশে থাকতে চাই, সত্যের পাশে। আমি চুপ করে চলে আসি। আমার আর কোনো ইচ্ছে নেই সত্যটা বের করার, তবে এতটুকু বুঝতে পেরেছি যে হারটা লুকিয়েছে সে চায় না আমি এ বাড়িতে থাকি। সত্যকে ঢেকে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। বিশ্বাস একবার ভেঙে গেলে আর ফিরে আসে না।